হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইভিএস কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রতিদিনের মতোই আজকেও আমি চলে এসেছি তোমাদের সাথে ইভিএস এবং জেনারেল সায়েন্সের আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে। আজকে রয়েছে দেখো আমাদের প্র্যাকটিস সেট নাম্বার 19। এর আগে আমি 18টি প্র্যাকটিস সেট দিয়ে রেখেছি, তোমরা যারা চাও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো এখানে আমি টোটাল 30টা প্রশ্ন নিয়েছি। এই প্রতিটা প্রশ্নই কিন্তু আসন্ন এসএলএসটিপিটি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তাই পুরো ভিডিওটি দেখো এবং শেষ পর্যন্ত পাশে থেকো। দেখো শুরু করার আগে বলে দিই, তোমাদের হাতে থাকছে 3 সেকেন্ড করে সময়, তোমরা তার মধ্যে সঠিক আনসারটি দেওয়ার চেষ্টা করো। এবার শুরু করি। দেখো আমাদের স্ক্রিনে প্রথম প্রশ্ন রয়েছে, ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণকারী ভাইরাস কোনটি? রয়েছে 4টে অপশান, ব্যাকটেরিওফাজ, প্রোফাজ, ফাইকোফাজ নাকি কোলিফাজ। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণকারী ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ। আমাদের অপশান 1 হয়ে যাবে সঠিক আনসার। এই যে ব্যাকটেরিওফাজের কয়েকটা উদাহরণ দিই। যে কোনো টি সিরিজের ফাজ ভাইরাসকে বলা হয়, যে কোনো টি সিরিজের ফাজ ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ। আর কি উদাহরণ হতে পারে? লামডাফাজ হলো একটি ব্যাকটেরিওফাজের উদাহরণ। দেখো এই যে ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়ার দেহে বসবাস করে, এরা ব্যাকটেরিওফাজ ভাইরাস, এগুলো ব্যাকটেরিয়ার দেহে বসবাস করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এই জন্য কিন্তু একে উপকারী ফাজ ভাইরাসও বলা হয়। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোয়েশ্চেনে। 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, হিল বিকারক কোনটাকে বলা হয়? রয়েছে 4টে অপশান, এনএডিপি প্লাস, কার্বক্সিল, এডিপি নাকি হাইড্রোক্সিল মূলক। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো হিল বিকারক বলা হয় এনএডিপি প্লাসকে বলা হয় হিল বিকারক। এখানেও অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক আনসার। এই যে এনএডিপি প্লাসের ফুল ফর্ম কি? দেখো এন ফর নিকোটিনামাইড, এরপরে এ ফর আছে, এ ফর হবে অ্যাডেনাইন, ডি ফর হবে ডাইনিউক্লিওটাইড, আর পি ফর হবে ফসফেট। তাহলে আমাদের এখানে এনএডিপি প্লাসের ফুল ফর্ম কি হয়ে যাচ্ছে? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা মনে রাখবে, অনেক সময়ই দেয় এনএডিপির ফুল ফর্ম কি, তখন বলবে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর এটাকে হিল বিকারকও বলা হয়। চলো আমরা যাই পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস কি? রয়েছে 4টে অপশান। আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেনের উৎস কোনটি? কার্বন ডাইঅক্সাইড নাকি জল নাকি সূর্যালোক নাকি হাইড্রোজেন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, জল থেকে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়। কিভাবে হয়? ফটোলাইসিস প্রক্রিয়ায় জল কি হয়, জলের অণু ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? হাইড্রোজেন প্লাস উৎপন্ন করে, আরেকটা হাইড্রোক্সিল মূলক উৎপন্ন করে। এই যে হাইড্রোক্সিল মূলক, এই রকম 4টে হাইড্রোক্সিল মূলক পরপর যুক্ত হয়ে, চারটে হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে প্রথমে কি করে? 2 অণু হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে, H2O2। প্রথমে 2 অণু হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে এবং পরবর্তীকালে এই হাইড্রোজেন পারক্সাইড ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। তাহলে আমরা অক্সিজেনটা কিভাবে পাই বোঝা গেল।
সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে ফটোলাইসিস প্রক্রিয়া হয় সেখানে কি হয়, জল সূর্যালোক আর সক্রিয় ক্লোরোফিলের প্রভাবে ভেঙে গিয়ে H+ আর OH- অর্থাৎ হাইড্রোক্সিল মূলক আয়ন দেয়। এই হাইড্রোক্সিল মূলক আয়ন চারটে পরপর যুক্ত হয়ে এরা কি করে, তখন ইলেকট্রন ছেড়ে দেয়। এদের ইলেকট্রনগুলোকে ছেড়ে দিয়ে শুধু OH-এ পরিণত হয়ে যায় এবং সেই OH-গুলো চারটে OH যুক্ত হয়ে দুটো হাইড্রোজেন পারক্সাইড অণু উৎপন্ন করে। এই হাইড্রোজেন পারক্সাইড অণু দুটো যুক্ত হয়ে আবার এইগুলো ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, 2 অণু জল উৎপন্ন করে আর 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা তোমরা মনে রাখবে। আর তাহলে আমাদের এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার প্রকৃত উৎস কোনটা হলো জল। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম? রয়েছে 4টে অপশান, আর্কিওপটেরিক্স, পেরিপেটাস, ইকুইজিটাম নাকি প্লাটিপাস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার আমরা সহজেই বেছে নিতে পারবো। আর্কিওপটেরিক্স মিসিং লিঙ্ক, এটা আমরা জানি, এটা মিসিং লিঙ্ক মানে এটা, আর এটাকে এমনি জীবাশ্ম কিন্তু এটাকে পাওয়া যায় না, এটা জীবন্ত জীবাশ্ম নয়। এরপরে রয়েছে দেখো পেরিপেটাস, পেরিপেটাস কিন্তু জীবন্ত জীবাশ্ম আর প্লাটিপাসও কিন্তু জীবন্ত জীবাশ্ম। এইগুলো কিন্তু দুটোই প্রাণীর জীবন্ত জীবাশ্ম। এই যে সবগুলোই অপশান রয়েছে জীবাশ্ম হিসাবে, আর্কিওপটেরিক্স এমনি জীবাশ্ম, এটা জীবন্ত জীবাশ্ম নয়, কিন্তু পেরিপেটাস আর প্লাটিপাস এই দুটোই কিন্তু প্রাণীর জীবন্ত জীবাশ্ম, প্রাণীদের মধ্যে এরা সংযোগ রক্ষা করে। আর রয়েছে দেখো, তাহলে বাকি যে অপশানটা পড়ে রয়েছে সেটা কোনটা, ইকুইজিটাম, এটা হয়ে যাবে সঠিক আনসার। ইকুইজিটাম হলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে রয়েছে দেখো, মস্তিষ্কের গহ্বরকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, নিউরো হরমোন, নিউরোসিল, অলিন্দ নাকি ভেন্ট্রিকেল বা নিলয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ভেন্ট্রিকেল বা নিলয় বলা হয় মস্তিষ্কের গহ্বরকে। চলো আমরা যাই 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, প্রতিবর্তক ক্রিয়া প্রধানত নিয়ন্ত্রিত হয় কোনটা দ্বারা? রয়েছে 4টে অপশান, হাইপোথ্যালামাস, সুষুমা কাণ্ড, থ্যালামাস নাকি গুরু মস্তিষ্ক। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার জানার আগে আমাদেরকে জানতে হবে প্রতিবর্তক ক্রিয়াটা কি। প্রতিবর্তক ক্রিয়া কি না, প্রাণী দেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে স্বতঃস্ফূর্ত বা অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তাকেই বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। কি বললাম আরও একবার বলে দিচ্ছি, প্রাণী দেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে স্বতঃস্ফূর্ত বা অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তাকে বলা হয় প্রতিবর্তক ক্রিয়া। যেমন একটা উদাহরণ দিই, ধরো আমাদের পায়ে কাঁটা ফুটলো, পায়ে কাঁটা ফুটলে আমরা কি করি, সঙ্গে সঙ্গে পাটাকে আমরা সরিয়ে নিই। এই যে পায়ে কাঁটা ফুটলো, এই উদ্দীপনাটার প্রভাবে আমরা পাটা সরিয়ে নিলাম, অর্থাৎ আমরা একটা অনৈচ্ছিক বা হোক বা স্বতঃস্ফূর্ত হোক একটা প্রতিক্রিয়া দিলাম, এটাই হলো প্রতিবর্তক ক্রিয়া। এইবার এই প্রতিবর্তক ক্রিয়া প্রধানত কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? হাইপোথ্যালামাস, সুষুমা কাণ্ড নাকি থ্যালামাস নাকি গুরু মস্তিষ্ক। দেখো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, প্রতিবর্তক ক্রিয়া সুষুমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, ফিলোজফি জুওলজিক বইটি কার লেখা? ফিলোজফি জুওলজিক বইটি কার লেখা? রয়েছে 4টে অপশান, ডারউইন, ভাইসম্যান, ল্যামার্ক নাকি হেকেল। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, বিজ্ঞানী ল্যামার্ক কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন? 1809 খ্রিস্টাব্দে। 1809 খ্রিস্টাব্দে এই গ্রন্থে অর্থাৎ এই যে ফিলোজফি জুওলজিক, এই গ্রন্থে সর্বপ্রথম অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেছিলেন। বিজ্ঞানী ল্যামার্ক ফিলোজফিক জুওলজি এই গ্রন্থে 1809 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অভিব্যক্তি বা বিবর্তন সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন। এই যে বিজ্ঞানী ল্যামার্কের ফুল নামটা, পুরো নামটা বলে দিই তোমাদেরকে। এর নামটা অনেক বড়, আমরা সাধারণত ল্যামার্ক বলেই চিনি। এর নামটা কি, জাঁ ব্যাপটিস্ট
জা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। দ্য মনেট ল্যামার্ক, এটা হলো ল্যামার্কের পুরো নাম। তাহলে বিজ্ঞানী ল্যামার্কের পুরো নামটা কি বললাম? জা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। তিনি কি করেছিলেন? 1809 খ্রিস্টাব্দে ফিলোজফিক জুলজি নামক এই গ্রন্থে সর্বপ্রথম অভিব্যক্তি বা বিবর্তন সংক্রান্ত মতবাদ প্রকাশ করেন। চলো আমরা যাই 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, ভাইরয়েড, ভিরিয়ন, লিপোভাইরাস নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। এরপরে রয়েছে দেখো ভিরিয়ন। ভিরিয়ন কাদের বলা হয়? সংক্রমণযোগ্য ভাইরাসকে। যে ভাইরাসগুলো সংক্রমণ করে সেই সংক্রমণযোগ্য ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। সংক্রমণযোগ্য ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। আর রয়েছে দেখো লিপোভাইরাস। লিপোভাইরাস কাদের বলা হয়? এনভেলাপযুক্ত ভাইরাসকে। যে সমস্ত ভাইরাসের এনভেলাপযুক্ত থাকে, এনভেলাপযুক্ত ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। আর সংক্রমণযোগ্য ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। আর ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। ক্যাপসিড কি? ভাইরাসের দেহে বাইরে যে প্রোটিন জাতীয় আবরণী থাকে তাকেই বলা হয় ক্যাপসিড। সেই ক্যাপসিডবিহীন ভাইরাসকে বলা হয় ভাইরয়েড। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 9 নম্বর কোয়েশ্চেনে। 9 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো অফথ্যালমোলজি শাখায় পাঠ্য বিষয় কোনটি? অফথ্যালমোলজি শাখায় পাঠ্য বিষয় কোনটি? রয়েছে 4টে অপশান, পক্ষী, চক্ষু, ক্যান্সার নাকি কীটপতঙ্গ। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অফথ্যালমোলজি শাখায় চক্ষু বিষয়ক পাঠ্য মানে চোখের বিষয়ে পাঠ গ্রহণ করা হয় বা পাঠদান করা হয়। বাকিগুলো রয়েছে দেখো পক্ষী মানে পক্ষী বিষয়ক যে পাঠ্য তাকে কি বলা হয়? অর্নিথোলজি। অর্নিথোলজি মনে রাখবে কোন বিষয়ক পাঠকে কি বলা হয়। পক্ষী বিষয়ককে অর্নিথোলজি বলা হয়, চক্ষু বিষয়কে অফথ্যালমোলজি বলা হয়, ক্যান্সার বিষয়কে বলা হয় অঙ্কোলজি। অঙ্কোলজি। আর এখানটায় রয়েছে দেখো ONCO হবে অঙ্কোলজি। আর রয়েছে কীটপতঙ্গ। কীটপতঙ্গ বিষয়কে পড়াকে বলা হয় এন্টোমোলজি। এন্টোমোলজি। কীটপতঙ্গ বিষয়ক পাঠ্যকে বলা হয় এন্টোমোলজি। তাহলে কোনটাকে কি বলা হয়? পক্ষী বিষয়কে বলা হয় অর্নিথোলজি, চক্ষু বিষয়কে বলা হয় অফথ্যালমোলজি, ক্যান্সারকে বলা হয় অঙ্কোলজি, আর কীটপতঙ্গ বিষয়কে বলা হয় এন্টোমোলজি। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোয়েশ্চেনে। 10 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো চাষিদের বিবৃতি অনুসারে কোন বায়ো ফার্টিলাইজার ব্যবহার করলে 50% বেশি ধান পাওয়া যায়? চাষিদের বিবৃতি অনুসারে কোন বায়ো ফার্টিলাইজার ব্যবহার করলে আমরা 50% ধান বেশি পাবো? এখানে রয়েছে 4টে অপশান, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোরাইজা, অ্যাজোলা পিনাটা নাকি লেগিউম রাইবোজিয়াম সিম্বায়োসিস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অ্যাজোলা পিনাটা। অ্যাজোলা পিনাটা এই বায়োসার নাকি ব্যবহার করলে, বায়ো ফার্টিলাইজার যেটাকে বলা হয়, ব্যবহার করলে নাকি 50% ধান বেশি পাওয়া যায়। চলো আমরা যাই পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন রয়েছে দেখো 11 নম্বর কোয়েশ্চেন, বায়োডিজেল পাওয়া যায় নিম্নলিখিত কোনটি থেকে? রয়েছে 4টে অপশান, জাট্রোপা সার্কাস, জাট্রোপা বাইলোবা, তারপরে রয়েছে সিডরাস কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, জাট্রোপা সার্কাস। এইটা থেকে আমরা বায়োডিজেল পেয়ে থাকি। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে দেখো
মেন্ডেল তার বংশগতি পরীক্ষার জন্য মটর গাছের কতগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন? মেন্ডেল তার বংশগতি পরীক্ষার জন্য মটর গাছ নিয়েছিলেন, সেই মটর গাছের অনেকগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন। সেটা কতগুলো? রয়েছে 4টে অপশান, 2 জোড়া, 4 জোড়া, 5 জোড়া নাকি 7 জোড়া। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 7 জোড়া। 7 জোড়া বৈশিষ্ট্য বিপরীতধর্মী নিয়েছিলেন মেন্ডেল তার বংশগতি পরীক্ষা করার জন্য। কি কি 7 জোড়া বৈশিষ্ট্য নিয়েছিলেন? দেখো আমি বলে দিচ্ছি, প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? প্রকট আর প্রচ্ছন্ন। প্রথমেই আমাদের হয়ে যাবে বীজের আকার। বীজের আকারের মধ্যে প্রকট বৈশিষ্ট্য নিয়েছিলেন গোল, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়েছিলেন কুঞ্চিত। গোল আর কুঞ্চিত, এটা বীজের আকারের মধ্যে হলো। বীজপত্রের রং কি হয়েছিল? হলুদ আর সবুজ। হলুদ আর সবুজ, এই হলো তাহলে 2 জোড়া। এখনও হবে 5 জোড়া। তাহলে 5 জোড়া কী কী আমি বলে দিচ্ছি। এরপরে হবে মসৃণ, এরপরে হবে শুঁটির আকারটা কেমন হয়, মটর গাছে যে শুঁটি হয় সেই শুঁটির আকারটা কীরকম, এটা নিয়েছিলেন। একটা মসৃণ হবে, আরেকটা হবে খাঁজ কাটা, খাঁজযুক্ত। আর তাহলে এখানে 3 জোড়া রয়ে গেল, আর বাকিগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে প্রকট আর প্রচ্ছন্ন। তাহলে কি কি বললাম? 3 জোড়া, তার মধ্যে বীজের আকার গোল কুঞ্চিত, বীজপত্রের রং হলুদ সবুজ, আর শুঁটির আকার মসৃণ আর একটা খাঁজযুক্ত। আর রয়েছে দেখো কাঁচা শুঁটির রংটা কেমন হবে। কাঁচা শুঁটির রং একটাই হবে সবুজ, প্রকটতে হবে সবুজ, আর প্রচ্ছন্নতে কি হবে? হলুদ। আর ফুলের রং কেমন হবে? ফুলের রং প্রকটতে হবে বেগুনি, আর একটা হবে সাদা যেটা প্রচ্ছন্ন। আর রয়েছে দেখো ফুলের অবস্থান। ফুলের অবস্থান হবে একটা পার্শ্বস্থ, যেটা প্রকট হবে, এটা হবে পার্শ্বস্থ। আর একটা হবে শীর্ষে, শীর্ষে যেটা হবে সেটা প্রচ্ছন্ন। আর রয়েছে দেখো আরেক জোড়া রয়েছে, সেটা কাণ্ডের দৈর্ঘ্য। একটা কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, যেটা প্রকট কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, আর যেটা প্রচ্ছন্ন কাণ্ডের দৈর্ঘ্য এটা হবে বেঁটে। তাহলে এই হলো 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এটা মেন্ডেল তার মটর গাছ দিয়ে যে বংশগতির পরীক্ষা করেছিলেন তার জন্য নিয়েছিলেন এই 7 জোড়া বৈশিষ্ট্য, বিপরীতধর্মী বৈশিষ্ট্য। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 13 নম্বর কোয়েশ্চেনে। 13 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, জিন শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? রয়েছে 4টে অপশান, মেন্ডেল, জোহানসেন, ল্যামার্ক নাকি ডি ভ্রিস। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বিজ্ঞানী জোহানসেন প্রথম জিন শব্দটি ব্যবহার করেন 1909 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে জিন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহানসেন। আমরা কি জানি? জিন আমাদের বংশগতির গঠনগত ও কার্যগত একক। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 14 নম্বর কোয়েশ্চেনে। 14 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, হিস্টোন প্রোটিন কত প্রকারের হয়? হিস্টোন প্রোটিন কত প্রকারের হয়? এখানে রয়েছে 4টে অপশান, 3 প্রকার, 4 প্রকার, 6 প্রকার নাকি 5 প্রকার। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 5 প্রকারের হিস্টোন প্রোটিন হয়। হিস্টোন প্রোটিনটা কি বলে দিই, ক্রোমোজোম গঠনকারী প্রোটিন। হিস্টোন প্রোটিন হলো এটা ক্রোমোজোম গঠনকারী প্রোটিন। ক্রোমোজোম গঠনকারী প্রোটিন 2 রকমের হয়, একটা হয় হিস্টোন প্রোটিন আর একটা হয় নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। তার মধ্যে ক্রোমোজোমের যে প্রধান ক্রোমোজোম গঠনের যে প্রধান প্রোটিনটা হয় সেটা হলো হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন একটু ক্ষারীয় প্রকৃতির হয়। কেন ক্ষারীয় প্রকৃতির হয়? এর মধ্যে 2 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। কী কী অ্যামাইনো অ্যাসিড? লাইসিন আর আর্জিনিন পাওয়া যায়। এই লাইসিন আর আর্জিনিনের অনুপাতের ওপর ভিত্তি করে হিস্টোন প্রোটিনকে 5 ভাগে ভাগ করা যায়। কী কী বললাম তাহলে? ক্রোমোজোমের গঠনকারী প্রোটিন 2 রকমের হয়, একটা হিস্টোন প্রোটিন হয়। এখানে যেটা দেওয়া রয়েছে এই হিস্টোন প্রোটিনটাই ক্রোমোজোম গঠনকারী প্রধান প্রোটিন, আর এটা ক্ষারীয় প্রকৃতির হয়।
আর একটা হয় নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন। আমাদের এখানে নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিনকে নিয়ে কাজ নেই, আমাদের কাজ হিস্টোন প্রোটিনকে নিয়ে, কারণ এখানে হিস্টোন প্রোটিন বলেছে। এই হিস্টোন প্রোটিন আমি কি বললাম, একটু ক্ষারীয় প্রকৃতির হয়। এবার ক্ষারীয় প্রকৃতির কেন হয়, এতে দুটো অ্যামাইনো অ্যাসিড থাকে। কি কি থাকে, একটা লাইসিন ও আর্জিনিন। এই দুটোর অনুপাতের ওপর ভিত্তি করে কি হয়, অনুপাতের ওপর ভিত্তি করে হিস্টোন প্রোটিনকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি 5 ভাগে, দেখো H1, H2A, H2B, তারপরে হবে H3 আর H4, এই হলো 5 প্রকারের হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন তাহলে কি বললাম, ক্রোমোজোম গঠনকারী যে প্রধান প্রোটিন, ক্ষারীয় জাতীয় প্রোটিন, সেটা হলো হিস্টোন প্রোটিন। আর এর মধ্যে যে লাইসিন আর আর্জিনিন রয়েছে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে হিস্টোন প্রোটিনকে 5 ভাগে ভাগ করা যায়। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 15 নম্বর কোয়েশ্চেনে। 15 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোনটাতে? রয়েছে 4টে অপশান, ধানে, রাইজোফোরায়, রেডিতে, নাকি কোনোটাই না। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। এটা সব থেকে সোজা কোয়েশ্চেন। আমরা জানি যে কোনো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদেরই জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোনটা রয়েছে, রাইজোফোরা, এটা হয়ে যাবে। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন, অর্থাৎ 16 নম্বর কোয়েশ্চেনে রয়েছে, দেখো স্প্রেয়ার বা অ্যাটোমাইজারের কার্যনীতি নির্ভর করে কিসের ওপর? রয়েছে 4টে অপশান, বার্নৌলির নীতির ওপর, বয়েলের সূত্রের ওপর, আর্কিমিডিসের নীতির ওপর, নাকি নিউটনের গতিসূত্রের ওপর। আমরা যে সমস্ত স্প্রেয়ার ব্যবহার করি, যে কোনো কীটনাশক প্রয়োগ করতে বা বিভিন্ন কাজে আমরা স্প্রেয়ার ব্যবহার করি, এই স্প্রেয়ারের কার্যনীতি কোন নীতির ওপর ভিত্তি করে গঠিত হয়েছে? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, বার্নৌলির নীতির ওপর। স্প্রেয়ার বা এই যে স্প্রেয়ার কাজ করে বার্নৌলির নীতির ওপর। দেখো এই বার্নৌলির নীতিটা কি বলে দিই, আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে সেই ধারারেখর প্রত্যেক বিন্দুতে একক আয়তনের তরলের স্থিতিশক্তি, একক আয়তন তরলের গতিশক্তি আর চাপের সমষ্টি সর্বদা ধ্রুবক হয়। তাহলে কি বললাম, আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে ধারারেখর প্রত্যেকটা বিন্দুতে কি হয়, এর তরলের যে স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপের সমষ্টি সর্বদা ধ্রুবক হয়। তাহলে বার্নৌলির সূত্রে কি হয়, স্থিতিশক্তি, তরলের স্থিতিশক্তি, গতিশক্তি প্লাস চাপ, এই তিনটার যোগফল সমষ্টি সর্বদা কি হয়, ধ্রুবক হয়। এটাই বার্নৌলির নীতি। আর এই বার্নৌলি নীতির ওপর ভিত্তি করেই আমরা যে কীটনাশক দিই, স্প্রেয়ার দিয়ে, সেই স্প্রেয়ারের কার্যনীতি কিন্তু বার্নৌলি নীতির ওপর ভিত্তি করেই রয়েছে। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 17 নম্বর কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো জলে তেল ঢাললে তেল জলের ওপর ছড়িয়ে পড়ে, এটি কি ধরনের ঘটনা? রয়েছে 4টে অপশান, তরলের সান্দ্রতা, তরলের পৃষ্ঠটান, তরলের চাপ, নাকি কোনোটাই নয়। তোমরা বলো। আমরা সবাই তো দেখেছি যে জলের ওপর যদি আমরা তেল ঢেলে দিই, তেলটা ছড়িয়ে পড়ে জলের ওপর, এটা কোন ধর্মের জন্য? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, তরলের পৃষ্ঠটানের জন্য এরকমটা হয়। কি হয়, বিশুদ্ধ জলের পৃষ্ঠটান তেলের পৃষ্ঠটানের চেয়ে বেশি হয়। সেই জন্য কি বললাম, বিশুদ্ধ জলের পৃষ্ঠটান কি হয়, বেশি হয় কার থেকে, তেলের যে পৃষ্ঠটান তার থেকে। তাহলে কি বললাম, এখানে যেহেতু এদের পৃষ্ঠটানটা বেশি হয়, সেজন্য কি করে, তেলের ওপর একটা টান বল কাজ করে, যার ফলে কি হয়, এই টানের ফলে তেলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। জলের পৃষ্ঠটান বেশি হওয়ার জন্য কি হয়, যখন জলের ওপর তেল দিয়ে দেওয়া হয়, তখন এই তেলের ওপর একটা টান বল কাজ করে। এই টান বল কাজ করার জন্য তেলের অণুগুলো বিন্দু বিন্দু হয়ে গোটাটা জলের ওপর ছড়িয়ে পড়ে।
ঠিক আছে, এই ধর্মটাই কাজে মানে জলের তেল দিলে এই জন্যই কিন্তু এই তেলটা জলের ওপর ছড়িয়ে পড়ে, আর এটা হয় তরলের পৃষ্ঠটান ধর্মের জন্য। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন, অর্থাৎ 18 নম্বর কোয়েশ্চেনে। 18 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীত প্রধান দেশে কি হয়? রয়েছে 4টে অপশান। জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে, জলাশয়ে সব জল বরফে পরিণত হয়ে যায়, জলাশয়ের কোনো জলই বরফ হয় না, নাকি জলে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো, এই প্রশ্নের সঠিক আনসার জানার আগে আমাদেরকে জানতে হবে জলের ব্যতিক্রান্ত প্রসারণটা কি। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে উষ্ণতায় যখন জলকে আমরা হিট দেব, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলকে আমরা যখন হিট দিব, বা জলকে, তরলকে নয় শুধুমাত্র জলকে যখন আমরা হিট দিই তখন কি হয়, জলের আয়তন ধীরে ধীরে কমতে থাকে। আয়তন কমলে কি হয়, ঘনত্ব বেড়ে যায়। আয়তন কমতে কমতে কি হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন আসে, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন একদম সব থেকে কমে যায় আর ঘনত্ব হয় সর্বাধিক। এখানটায় কি হয়, আয়তন একদম হয়ে যায় সর্বনিম্ন আর ঘনত্ব হয় সর্বাধিক। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে যখন আমরা জলকে তাপ দিতে থাকি, তাপ দিলে কি হয়, জলের আয়তন ধীরে ধীরে কমতে কমতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এসে জলের আয়তন একদম কমে যায় আর ঘনত্ব সব থেকে বেশি হয়ে যায়। এই জন্য এই যে ঘটনাটাকেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আর এই ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীত প্রধান দেশে জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক আনসার। দেখো, জলজ প্রাণীরা কি হয়, জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য যখন শীত প্রধান দেশে ধরো এটা জলাভূমি, এই জলাভূমির কি হয়, ওপরের জলটা ওপরের জলটা কি হয়, বরফে পরিণত হয়ে যায়। বরফে পরিণত হয়ে গেলেও নিচের দিকে যে জলটা থাকে সেটা ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, একদম নিচে 4 ডিগ্রি, এরকম করে বাড়তেই থাকে জলে। আর সেই জন্য কি হয়, এই ওপর দিকটা বরফে পরিণত হলেও নিচের দিকটা জলটা এর ঘনত্ব বেশি হওয়ার জন্য এখানটায় কিন্তু জলের মানে বরফ জমে না, এখানে কিন্তু জলটা ঠিকঠাক থাকে আর ওখানে কিন্তু প্রাণীরা বেঁচে থাকতে পারে। এই একটাই কারণ, এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্যই কিন্তু শীত প্রধান দেশেও জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। ওপরের জলটা বরফ হয়ে গেলেও নিচের দিকে জলের কিন্তু তাপমাত্রাটা ঠিকঠাক থাকে প্রাণীদের বেঁচে থাকার জন্য। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন রয়েছে দেখো 19 নম্বর কোয়েশ্চেন, তরলে চাপ ক্রিয়া করে কোন দিকে? রয়েছে 4টে অপশান। শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু ওপরের দিকে, নাকি সব দিকে সমানভাবে। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, সব দিকে সমানভাবে কাজ করে। এটা আমরা সবাই জানি, এটা আমি আগে কোনো ভিডিওতে বলেছিলাম যে এটা পাস্কালের সূত্রে বলেছিলাম। পাস্কালের সূত্রই কিন্তু এটা বলেছিল যে তরলের ওপর যদি আমরা চাপ প্রয়োগ করি সেই চাপটা সব বিন্দুতে সমানভাবে ছড়িয়ে পড়ে, এটাই বলেছিল পাস্কালের সূত্রে। আর এটাই হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা ওটাই দেওয়া রয়েছে, তাহলে তরলের চাপ ক্রিয়া করবে সব দিকে সমানভাবে। চলো আমরা যাই পরের কোশ্চেন রয়েছে দেখো 20 নম্বর কোশ্চেন, যে 10 নিউটন বল আর 10 নিউটন আর 20 নিউটন এই দুটো ওজনের যদি দুটি বস্তুকে আমরা একই উচ্চতা থেকে ফেলে দিই, অবাধে পড়তে দিই, তখন কোনটি আগে মাটি স্পর্শ করবে? রয়েছে 4টে অপশান। 10 নিউটন ওজনের বলটি, 20 নিউটন ওজনের, এগুলোতে নিউটন হবে, এখানটায় নিউটন হবে, এখানটায় নিউটন। 10 নিউটন ওজনের বলটি, 20 নিউটন ওজনের বলটি, নাকি দুটি বলই একসঙ্গে মাটিতে পড়বে, নাকি উপরিক্ত কোনোটাই ঘটবে না? দেখো, আমরা যদি ওপর থেকে বলকে ছাড়ি তাহলে তো সেই দুটো বলই মাটিতে এসেই পড়বে। যে কোনো বস্তুকে ছাড়ি তাহলে সেই দুটো বস্তুই কিন্তু মাটিতে এসে পড়বে, অর্থাৎ আমাদের লাস্ট অপশানটা কিন্তু হবে না। বাকি যে অপশানগুলো রয়েছে তার মধ্যে হবে। তাহলে তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে
অপশান সি, দুটি বলই একসঙ্গে মাটিতে এসে পড়বে। এর কারণ কি? এর কারণ কিন্তু হলো অভিকর্ষজ ত্বরণ। এই দেখো, এই যে অভিকর্ষজ ত্বরণের একটা সূত্র রয়েছে, এই যে অভিকর্ষজ ত্বরণ ছোট জি, এটা সমান কি হয়, মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ বড় জি ইন্টু বড় এম। বড় এম মানে এখানে পৃথিবীর ভরকে বোঝাতে চাইছে, আর এদের মধ্যে দূরত্ব আর স্কোয়ার, দূরত্বের বর্গ, ঠিক আছে। এটা হয়ে যায় অভিকর্ষজ ত্বরণের সূত্র। আর কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, সেটা একটা অভিকর্ষজ ত্বরণ নিয়েই নিচের দিকে পড়বে। আর এই অভিকর্ষজ ত্বরণের মানটা দেখো, এখানে বস্তুর ভরের ওপর বা বস্তুর ওজনের ওপর কিন্তু নির্ভর করে না। সেই জন্য দুটো বস্তুর ওজন যাই হোক না কেন, তারা কিন্তু একসঙ্গেই মাটিতে এসে পড়বে। তাহলে কি বললাম, এখানে যে অভিকর্ষজ ত্বরণে দুটো বস্তুকে যখন আমরা উপর থেকে ছেড়ে দিই, তখন তারা একটা নির্দিষ্ট অভিকর্ষজ ত্বরণ নিয়ে অবাধে পতনশীল হয়। আর এই অভিকর্ষজ ত্বরণের সূত্রেই আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষজ ত্বরণ কিন্তু কোনো বস্তুর ওজন বা ভরের ওপর নির্ভর করে না। সেই জন্য দুটো বস্তুর ওজন যাই হোক, তারা একসঙ্গে এসে মাটিতে পড়বে। চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো 21 নম্বর কোশ্চেন, ইথিলিন অণুতে কি দেখা যায়? রয়েছে চারটে অপশান, এক বন্ধন দেখা যায়, দ্বিবন্ধন দেখা যায়, ত্রিবন্ধন দেখা যায়, নাকি তড়িৎযোজী বন্ধন দেখা যায়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে দ্বিবন্ধন দেখা যায়। ইথিলিনের সংকেত কি? C2H4। C2H4, দেখো এখানটা আমি এঁকে দিচ্ছি, C2H4। দেখো, আমরা জানি কার্বনের যোজ্যতা 4, অর্থাৎ একটা কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে। এখানে দেখো দুটা কার্বন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। বাকি তাহলে মাঝখানে কোনটা রয়ে যাবে? মাঝখানে যে আরও যে 4টা, মানে এদের যে আরও দুটো হাত থেকে যাবে, সেইগুলো কি হয়ে যাবে? দ্বিবন্ধন হয়ে মাঝখানে রয়ে যাবে। এই যে দেখো ইথিলিনের অণুতে এটা তাহলে দ্বিবন্ধন দেখা যায়। চলো আমরা যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে দেখো, আস আয়ন ইক আয়নে পরিণত হয় কি হলে? জারণ ঘটলে, বিজারণ ঘটলে, জারণ ও বিজারণ উভয় ঘটলে, নাকি কোনোটাই নয়? আস আয়ন ইক আয়নে পরিণত হয় কি ঘটলে? তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, জারণ ঘটলে আস আয়ন ইক আয়নে পরিণত হয়ে যায়। এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো, ফেরাস আয়নের সংকেত কি? Fe2+। আমরা জানি আস মানে কম যোজ্যতা বিশিষ্ট বোঝায়, আর ইক মানে বেশি যোজ্যতা বোঝায়। তাহলে আর আয়রনের দুটো যোজ্যতা আমরা জানি, একটা 2 হয় আর একটা 3 হয়। অর্থাৎ দেখো, এখানে Fe2+ রয়েছে। Fe2+ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, এখান থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তবে সেটা কিসে পরিণত হয়ে যায়? Fe3+ আয়নে পরিণত হয়ে যায়। এই যে Fe3+টা কি হলো? তাহলে এখানটায় এইটাকেই বলা হয় ফেরিক আয়ন, ঠিক আছে। এটা ফেরাস আর এটা হয় ফেরিক। দেখো, আস আর ইক, ফেরাস আর ফেরিক। তাহলে ফেরাস থেকে যখন ইলেকট্রন ত্যাগ করছে, তখনই সেটা ফেরিক আয়নে পরিণত হচ্ছে। আর এই কোনো মৌলের বা হচ্ছে গিয়ে কোনো আয়নের ইলেকট্রন ত্যাগ করার ঘটনাটাকে আমরা কি বলি? জারণ বলি। যখন কোনো মৌল বা আয়ন সেটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, আমরা তখন বলি তার জারণ ঘটেছে। তাহলে এখানে আস আয়ন থেকে ইক আয়নে পরিণত হতে হলে আমাদেরকে জারণ ঘটাতে হবে। চলো আমরা যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড উৎপন্ন হয় কোন গ্যাসটিতে? রয়েছে চারটে অপশান, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, নাকি হাইড্রোজেন। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে? দেখো, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। যখন জলের তড়িৎ বিশ্লেষণ করি আমরা, জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে যে গ্যাসটা দেখা যায় সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়? অ্যানোডে হচ্ছে গিয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। আমরা জানি তড়িৎ বিশ্লেষণের সময় সবসময় দুটো তড়িৎদ্বার থাকে, একটা ক্যাথোড আর একটা অ্যানোড। এইখানে এই জলের তড়িৎ বিশ্লেষণে দুটোই প্লাটিনাম তড়িৎদ্বার নেওয়া হয়। এই যে ক্যাথোড তড়িৎদ্বার আর অ্যানোড তড়িৎদ্বার, এই দুটোই প্লাটিনাম দিয়ে নির্মিত হয়, প্লাটিনাম।
আর এইখানে তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ 24 নম্বর কোয়েশ্চেনে। 24 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে? রয়েছে 4টে অপশান, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, অক্সিজেন। অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। চলো আমরা যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে দেখো, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা দেখা যায়? রয়েছে 4টে অপশান, গুটেনবার্গ বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা, মোহরবিসিক বিযুক্তি রেখা নাকি রেপিত্তি বিযুক্তি রেখা। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো আমরা জানি যে আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে, ভূপৃষ্ঠের গঠনটা যদি এরকম হয়, একদম উপরে থাকে ভূত্বক যেটাকে বলা হয়, ভূত্বকের পরের যে মণ্ডলটা এটাকে বলা হয় শিলামণ্ডল, ভূত্বকের পরে থাকে শিলামণ্ডল, মানে ভূত্বককে একসঙ্গেই বলা হয় শিলামণ্ডল। এর পরে থাকে গুরুমণ্ডল, এরপরে থাকে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে, একদম নিচে থাকে কেন্দ্রমণ্ডল। এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখাটা থাকে সেটা হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। অর্থাৎ গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আলাদা করে যে জোনটা সেটাকেই বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। আর বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, এর মধ্যে লেহম্যান বিযুক্তি রেখা কোথায় থাকে? কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর আর অন্তঃকেন্দ্রমণ্ডলের বাইরের স্তর। কেন্দ্রমণ্ডলের বহিঃকেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর আর অন্তঃকেন্দ্রমণ্ডলের বাইরের স্তর হচ্ছে, মানে এই যে কেন্দ্রমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল। তার মধ্যে বহিঃকেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর আর অন্তঃকেন্দ্রমণ্ডলের বাইরের স্তরে দেখা যায় লেহম্যান বিযুক্তি রেখা। আর মোহরবিসিকটা দেখা যায় কোথায়? এই যে ভূত্বক আর গুরুমণ্ডল, অর্থাৎ এই যে শিলামণ্ডল আর গুরুমণ্ডলের যে মাঝে এখানটায় যে বিযুক্তি রেখাটা দেখা যায় সেটাকে বলা হয় মোহরবিসিক বিযুক্তি রেখা। চলো আমরা যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে দেখো 26 নম্বর কোশ্চেন, রাউরকেল্লা ও দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? রয়েছে 4টে অপশান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই যে রাউরকেল্লা, দুর্গাপুর, ভিলাই, এই তিনটে কি বললাম, এখানে দুটো দেওয়া আছে, আরও একটা আমি বললাম, রাউরকেল্লা, দুর্গাপুর আর ভিলাই, এই তিনটা লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ হয়েছিল? 1956 থেকে 1961, 1956 থেকে 1961। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1951 থেকে 56, আর 56 থেকে 61 হয়েছিল দ্বিতীয়, আর তৃতীয় হয়েছিল 1961 থেকে 1966। আর রয়েছে দেখো চতুর্থটা হয়েছিল এর 3 বছর পরে 1969 থেকে হয়েছিল 1974 পর্যন্ত, 1969 থেকে হয়েছিল 1974 পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এর মধ্যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই যে রাউরকেল্লা, দুর্গাপুর আর ভিলাই, এই তিনটি লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন অর্থাৎ 27 নম্বর কোয়েশ্চেন। 27 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত কোন স্থানের মধ্য দিয়ে? রয়েছে 4টে অপশান, বরফের নদী দ্বারা পূর্ব উপত্যকা দিয়ে, ভি আকৃতির নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে, চ্যুতি দ্বারা সৃষ্ট লাম্বার উপত্যকা দিয়ে নাকি বদ্বীপ অঞ্চলের মধ্য দিয়ে। কোনটা সঠিক আনসার হয়ে যাবে তোমরা বলো। দেখো 27 নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 3 নম্বর অপশান, অর্থাৎ চ্যুতি দ্বারা সৃষ্ট লাম্বার উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়। চলো আমরা যাই পরের কোয়েশ্চেন অর্থাৎ 28 নম্বর কোয়েশ্চেনে। 28 নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো, ফারাক্কা বাঁধ নির্মিত হয় নিম্নলিখিত কোন উদ্দেশ্যে? রয়েছে 4টে অপশান, হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য,
চাষের জমিতে জল সরবরাহ করার জন্য নাকি উপরের কোনোটাই নয়? ফারাক্কা বাঁধ কোন কারণে নির্মাণ করা হয়েছিল? দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। ফারাক্কা বাঁধ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়েছিল। সরি, এখানটায় অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। এখানটায় সঠিক আনসার হবে অপশান এ, হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। এখানটায় সঠিক আনসার অপশান এ হবে, হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। আর ফারাক্কা বাঁধ কোন ডিস্ট্রিক্টে রয়েছে? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদে রয়েছে ফারাক্কা বাঁধ। আর এটা কোন নদীর ওপর? আমরা সবাই জানি গঙ্গা নদীর ওপর। চলো আমরা যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে দেখো 29 নম্বর কোশ্চেন, আলোক উৎসের দিকে কোনো প্রাণীর গমনকে কি বলা হয়? রয়েছে চারটে অপশান, ফটোট্রপিজম, ফটোট্রপিক, ফটোপিরিয়ডিজম নাকি সবকটি। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আলোক উৎসের দিকে কোনো প্রাণীর গমনকে বলা হয় ফটোট্রপিক। চলো আমরা যাই পরের কোশ্চেন, অর্থাৎ 30 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন। দেখো এখানে রয়েছে প্যাটাজিয়াম দেখা যায় কোনটিতে? রয়েছে চারটে অপশান, পায়রাতে, পেঙ্গুইনে, বাদুড়ে নাকি কোনোটাই নয়। তোমরা বলো কোনটা সঠিক আনসার হবে। দেখো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বাদুড়। বাদুড়ে প্যাটাজিয়াম দেখা যায়। প্যাটাজিয়াম কি? বাদুড়ের ডানা এক প্রকার চামড়া দ্বারা প্রসারিত অংশ দিয়ে ঢাকা থাকে। এটাকে বলা হয় আলার পর্দা। আর এটা কি হয়? কাঁধ থেকে একদম পিছন পর্যন্ত, অর্থাৎ পশ্চাৎপদ পর্যন্ত, কাঁধ থেকে পশ্চাৎপদ পর্যন্ত এই আলার পর্দা বিস্তৃত থাকে এবং অগ্রপদের অস্থিতে এই পর্দার কাঠামো গঠন করে। একেই বলা হয় প্যাটাজিয়াম। এই যে আলার পর্দা, এই আলার পর্দাকেই কিন্তু বলা হয় প্যাটাজিয়াম। আর এই প্যাটাজিয়াম দিয়ে বাদুড়ের পুরো ডানা পশ্চাৎপদ পর্যন্ত কিন্তু ঢাকা থাকে। তাহলে বোঝা গেল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেড পিটিতে, লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন দেখছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও। এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম প্র্যাকটিস সেট আসতেই থাকে। আজকে এতটা পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। লাস্টে